ইতিহাস মানেই শুধু রাজা বাদশাহ আর যুদ্ধ নয়, এর মাঝেও লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি। আজকে আপনাদের জানাবো পৃথিবীর 5টি এমন যুদ্ধের গল্প যেগুলো শুধু রক্ত আর আগুনের নয়, বরং জড়ানো রহস্য, অলৌকিকতা আর অদ্ভুত নিখোঁজের ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গল্পটি আপনার হাড়গুলোকে হিম করে দিতে পারে। যুদ্ধের মাঠে যদি হঠাৎ আকাশ থেকে কোনো অদৃশ্য সৈন্য এসে আপনাকে রক্ষা করে, বিশ্বাস করতে পারবেন? বিশাল এক কাঠের ঘোড়া, যার ভিতরে লুকানো ছিল সৈন্যেরা। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি আসলেই ঘটেছিল, নাকি সবই শুধু গ্রিক কল্পকাহিনী? ট্রয় যুদ্ধ, ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিন্তু রহস্যময় যুদ্ধের পর্দা খুলছে আজ। ট্রয় যুদ্ধ মূলত প্রাচীন গ্রিক পুরাণের একটি বিখ্যাত ঘটনা। এটি হোমারের মহাকাব্য ইলিয়ড ও ওডিসিতে বিশদভাবে বর্ণিত আছে। কারণ ট্রয় যুদ্ধের প্রধান কারণ ছিল স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনকে ট্রয় নগরীর রাজপুত্র প্যারিসে অপহরণ করে নিয়ে যায়। হেলেন ছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী নামে খ্যাত। হেলেনকে ফিরিয়ে আনতে গ্রিক শহর এবং রাজ্যগুলো একত্রিত হয়ে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধটি প্রায় 10 বছর স্থায়ী ছিল। গ্রিক বাহিনী ট্রয় নগরী অবরোধ করে রাখে। অনেক বিখ্যাত যুদ্ধ ও দ্বন্দ্ব ঘটে, বিশেষ করে আকিলিস ও হেক্টরের মধ্যে। যুদ্ধের শেষ দিকে গ্রিকরা ট্রয় নগরীর ফটকে একটা বিশাল কাঠের ঘোড়া রাখে, যে ঘোড়া ট্রোজান হর্স নামে পরিচিত, এবং এটা এক প্রকারের উপহার হিসেবে রেখে যায়। ট্রয়বাসী ঘোড়াটিকে শহরে নিয়ে যায়। তারা বিশ্বাস করে এটি বিজয়ের প্রতীক। রাতে ঘোড়ার ভিতরে লুকিয়ে থাকা গ্রিক সৈন্যরা বের হয়ে শহরের মূল দরজা খুলে দেয়। গ্রিক বাহিনী ট্রয় নগর দখল করে, ধ্বংস করে দেয়। ট্রয় নগরী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হেলেন গ্রিসে ফিরে আসে। গ্রিক ও ট্রয় উভয় পক্ষেই বহু মৃত্যু ঘটে। ট্রয় যুদ্ধ ইতিহাস ও সাহিত্যে কিংবদন্তি হয়ে ওঠে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসবিদরা মনে করেন ট্রয় যুদ্ধ প্রকৃতপক্ষে ঘটেছিল, তবে পুরাণের মতো অলৌকিক ঘটনা হয়তো বাস্তব নয়। আধুনিক প্রত্নতাত্ত্বিকেরা তুরস্কের হিসারলিক নামক স্থানে ট্রয়ের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। রহস্য ভালোবাসেন, ইতিহাসে আগ্রহী? তাহলে এই ভিডিওটা মিস করবেন না। সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট ভার্স, এমন আরো রহস্যের জগতে ঘুরে আসতে। আজকের দ্বিতীয় অলৌকিক যুদ্ধের ইতিহাস বর্ণনা করতে যাচ্ছি। যখন চারপাশ থেকে গুলি আসছে, মাটিতে লাশ পড়ছে একের পর এক, ঠিক তখনই একদল উজ্জ্বল আলোয় মোড়া অদ্ভুত সৈন্য নেমে এলো যুদ্ধক্ষেত্রে। তারা কারা ছিলেন? স্বর্গদূত, কল্পনা, নাকি অন্য কিছু? মন্সের দেবদূত। জি বন্ধুরা, মন্সের যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে 1914 সালের 23শে আগস্ট বেলজিয়ামের মন্স শহরের কাছে সংঘটিত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ এক্সপিডিশনারি ফোর্স অথবা বিইএফ এবং জার্মান সামরিক বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ। যুদ্ধটি 1914 সালের 23শে আগস্ট বেলজিয়ামের মন্স শহরে সংঘটিত হয়। উদ্দেশ্য ছিল জার্মান বাহিনীর অগ্রযাত্রা থামানো এবং বেলজিয়ামকে রক্ষা করা। যুদ্ধের সময় অনেক ব্রিটিশ সৈন্য দাবি করেন তারা আকাশে বা যুদ্ধক্ষেত্রে সাদা পোশাক পরা দেবদূত বা অতি প্রকৃত আলোর অস্তিত্ব দেখেছেন। এই দেবদূতরা নাকি ব্রিটিশ সৈন্যদের রক্ষা করেছেন এবং জার্মান বাহিনীর উপর প্রভাব ফেলেছেন। গল্পটি প্রথমে ব্রিটিশ লেখক আর্থার মোচনের একটি গল্প দ্য বোম্যান থেকে অনুপ্রাণিত হলেও পরে অনেক সৈন্য ও সাধারণ মানুষ এটাকে বাস্তব ঘটনা হিসেবে বিশ্বাস করতে শুরু করেন। ইতিহাসবিদরা মনে করেন এটি নৈতিক মনোবল বাড়ানোর জন্য গুজব বা কল্পকাহিনী হতে পারে। সৈন্যদের ক্লান্তি, মানসিক চাপ এবং ভয় থেকেও এমন অলীক দৃশ্য দেখা সম্ভব। তবে এই ঘটনা ব্রিটিশ সংবাদপত্র ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। এই ঘটনার যে ফলাফল আসে তাতে যুদ্ধের সামরিক ফলাফলে ব্রিটিশ বাহিনী ধীরে ধীরে পিছু হটে, যদিও তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। এটি ব্রিটিশ ও ফরাসি বাহিনীর সম্মিলিত প্রতিরোধের প্রথম ধাপ ছিল। মনোবল ও প্রোপাগান্ডার ক্ষেত্রে অ্যাঞ্জেলস অব মন্স এর গল্প বিশেষ ভূমিকা রাখে। বন্ধুরা, একবার ভাবুন, একটা পুরো সেনাবাহিনী, হাজার হাজার সৈন্য, অস্ত্র, ঘোড়া সদল বলে জঙ্গলে ঢুকে আর কোনোদিন ফিরে আসলো না। না কোনো লাশ, না কোনো অস্ত্র, না কোনো চিহ্ন। এরা গেল কোথায়? বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমি বলছি নবম রোমান লেজিয়নের কথা। নবম রোমান লেজিয়নের এই গায়েব হয়ে যাওয়ার ঘটনা
আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। নবম লেজিয়ন প্রথমে স্পেনে যুদ্ধ করেছিল, পরে ব্রিটেনে পাঠানো হয় খ্রিস্টীয় প্রথম শতকে। আর এখানেই ঘটে যত বিপত্তি। নবম লেজিয়নের শেষ নির্ভরযোগ্য উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় দ্বিতীয় শতকের শুরুর দিকে। ধারণা করা হয় ব্রিটেনের উত্তরের স্থানীয় উপজাতিরা, বিশেষ করে পিক্ট অর স্কটরা একত্র হয়ে নবম লেজিয়নের উপর আক্রমণ চালায়। এই সংঘর্ষে নবম লেজিয়ন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে অনেকে মনে করে থাকেন। এখন প্রশ্ন হলো, নবম লেজিয়ন কি সত্যিই ব্রিটেনে গায়েব হয়ে গিয়েছিল, নাকি অন্য কোথাও রোমান সাম্রাজ্যে স্থানান্তরিত করা হয়েছিল? কিছু সম্ভাব্য ব্যাখ্যা এখানে প্রদান করা যেতে পারে। ব্রিটেনের ধ্বংস। হ্যাড্রিয়ানস ওয়েল নির্মাণের আগে ব্রিটেনের রোমান নিয়ন্ত্রণ খুবই দুর্বল ছিল। অনেক ঐতিহাসিক মনে করেন নবম লেজিয়ন ব্রিটিশ উপজাতিদের দ্বারা ধ্বংস হয়েছে। এটি প্রথম উল্লেখিত হয় ব্রিটিশ ঐতিহাসিক ট্যাকিটাস ও ডিওক্যাসিয়াসের লেখায়। আবার কেউ কেউ ধারণা করেন সম্ভবত এই নবম লেজিয়নকে স্থানান্তর করা হয়েছে অন্য কোথাও এবং সেখানে নতুন নামে তাদেরকে পরিচিত করা হয়েছে। এটি হয়তো পার্থিয়া বা অন্য ফ্রন্টিয়ারে পাঠানো হয়েছিল। ঐতিহাসিকগণ মনে করে থাকেন নবম লেজিয়নের শেষ ইতিহাস হয়তো শুধু নথিপত্রের অভাবে হারিয়ে গেছে। নবম লেজিয়নের রহস্যময় অন্তর্ধান রোমান সাম্রাজ্যের জন্য বড় একটা ধাক্কা ছিল। পরে হার্ডিয়ান্স ওয়াল নির্মাণের করা হয় উত্তর ব্রিটেনে। আর যখন নবম লেজিয়ন হারিয়ে যায়, তারপরে হ্যাড্রিয়ান্স ওয়াল নির্মাণ করা হয় উত্তর ব্রিটেনে, যাতে রোমান ভূখণ্ড রক্ষা করা যেতে পারে। এমন আরো ভয়ঙ্কর সত্য জানতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট ভার্স চ্যানেলকে। যুদ্ধ শুরুই হয়নি আর সৈন্যরা আগেই বলে দিল আমরা হারবো। কেউ কেউ আবার বলছিল তারা স্বপ্নে পরাজয় দেখে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভবিষ্যৎবাণী কি শুধু ভয় ছিল, নাকি সত্যি সময়ের বাইরে থেকে তারা অন্য কিছু জেনে গিয়েছিল? ড্যানিশ সৈন্যদের ভবিষ্যৎবাণী অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ডেনমার্কের ইতিহাসে। ডেনমার্কের ইতিহাসে একটি রহস্যময় ঘটনা জড়িয়ে আছে, যেখানে বলা হয় ডেনিশ সৈন্যরা একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরবর্তীতে আংশিক সত্য প্রমাণিত হয়। বিশেষ করে মধ্যযুগ বা প্রাথমিক আধুনিক ইউরোপের সময় এই ধরনের গল্প বিশ্বাসের চল ছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো ডেনিশ সৈন্যদের বলা কথিত ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন ডেনিশ সৈন্যরা শেষ যুদ্ধ করবে তখন তারা ধ্বংস হবে, কিন্তু সেই যুদ্ধ হবে গোটা জাতির ভাগ্য পরিবর্তনের সূচনা। এই ধরনের ভবিষ্যৎবাণী ডেনমার্কের বিভিন্ন লোককথা ও ঐতিহাসিক নথিপত্রে পাওয়া যায়। ভাইকিং যুগে ড্যানিশ সৈন্যদের নিয়ে অনেক ভবিষ্যৎবাণী ও রটনা ছিল। স্কেলসুইংয়ের এই যুদ্ধে ডেনিশ বাহিনী বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়, বিশেষ করে দ্বিতীয় স্কেলসুইং যুদ্ধে। অনেকে মনে করেন এই সময় এই ভবিষ্যৎবাণীর কথা নতুন করে আলোচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্ক খুব দ্রুত জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এখানেও অনেক ডেনিশ নাগরিক ও ইতিহাসবিদ পুরনো ভবিষ্যৎবাণীর কথা মনে করে থাকেন। এর ফলে যে প্রভাবটা পড়ে, এই ভবিষ্যৎবাণী ডেনিশ জনগণের মধ্যে সাহস ও মনোবল বাড়ানোর কাজে ব্যবহৃত হয়েছিল, বিশেষ করে যুদ্ধে বা সংকটকালে। বাস্তবতা ও বিশ্বাসের মিল। যদিও ভবিষ্যৎবাণীর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, এটি ডেনিশ সামরিক ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যদিও ভবিষ্যৎবাণীর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এই বাণী ড্যানিশ সামরিক ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। বন্ধু